ওই হাসপাতালে তো রোগীরা চিকিৎসা নিতেছিল, মরণাপন্ন রোগীরা ছিল, আইসিইউতে রোগীরা ছিল, পোস্ট অপারেটিভে রোগীরা ছিল, কিছুক্ষণ আগে যাদের সার্জারি হয়েছে, সেই সব রোগীরা কি ভয়াবহ সমস্যায় পড়েছে দেখেন। এই লাইসেন্স বাতিলের নোটিশ কখন দেওয়া হয়েছে জানেন? বৃহস্পতিবার, কার্য দিবসের শেষ সময়, যেন কোনো আইনি ব্যবস্থা না নেওয়া যায়। কেমন জাউরামো দেখেন। জাউরামোর ইচ্ছা না থাকলে তো কেউ বাইসা বাইসা সাপ্তাহিক ছুটির আগের মুহূর্তে এই কাম করে না। তো এই জাউরামো কেন? বিএনপি সরকার পাগলা হইয়া গেছে। তারা যেভাবেই হোক রাজনৈতিক প্রতিপক্ষকে দৌড়ের উপরে রাখবে বলে পাগলের মতো যা ইচ্ছা তাই করতেছে। ইসলামী ব্যাংক খাইয়া দেওয়ার আওয়ামী তরিকা বিএনপি বাধ্য ছাত্রের মতো ফলো করতেছে। শুধু তাই না, আরো আকবারায় যত ইসলামের নামধাম আছে এরম সব প্রতিষ্ঠানের উপরে খড়গগ্রস্ত হয়েছে। তাদের ধারণা হয়েছে এই প্রতিষ্ঠানগুলো আসলে জামাতের প্রতিষ্ঠান, এগুলোরে সাইজ করলে জামাত সাইজ হয়ে যাবে। আমি যতটুকু জানছি এই সাজেশন বিএনপি কে দিচ্ছে ডিজিএফআই, আর সেই প্রেসক্রিপশনে চলতেছে বিএনপি। ডিজিএফআই এর প্রেসক্রিপশনে কাটার নিলে তো হেলিকপ্টারে পালাইতে হয়েছে, আবার বিএনপি সেই ডিজিএফআই এর প্রেসক্রিপশন ফলো করতেছে। কেন বিএনপি এটা বাধ্য ছাত্রের মতো ফলো করতেছে, এটা একটু বিস্তারিত বুঝতে দেখতে হবে। 8 দিনের প্রসঙ্গে আবার ফিরে আসবো, কারণ পুরা বিষয়টার সাথে একটা গভীর রাজনৈতিক প্রশ্ন যুক্ত আছে। তাই পুরাটা না বুঝলে এই 8 দিনের প্রবলেমটা, চিত্রটা, ইসলামী ব্যাংকের প্রবলেমটা পরিষ্কার হবে না। আসেন সেটা একটু বুঝে দেখি, একটু অন্য দিকে যাইতেছি। বিএনপিরে বোঝানো হয়েছে হাসিনা পতনের পরে বাংলাদেশে ইসলামপন্থার উত্থান হয়েছে, তুমি সামলাইতে পারবা না, তাই আওয়ামী বাম সব মিলা ইসলামপন্থীদের ঠেকাও, সবাই একসাথে নাও। সব গর্ত থেকে বাইরে হয়েছে। আওয়ামী লীগ নানা জায়গায় মিছিল করতেছে, ইন্ডিয়ান হাই কমিশনার বেনাপোল দিয়ে বুক ফুলায় ঢাকায় ঢুকায় কয় আমাদের অভিন্ন স্বপ্ন, আমরা একসাথে চলবো, আমরা একসাথে একটা কত বড় জাতি গোষ্ঠী হইতে পারি। কি কইছে তার মানে হইতেছে আমরা একটা দেশ হইয়া যাই। একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা। দেখেছেন? হ্যাঁ, তো মাদারবোর্ড তো স্বপ্ন অখণ্ড ভারত, অভিন্ন স্বপ্ন কেমনে হয় আমাদের? কেমনে ইন্ডিয়া কামব্যাক করেছে দেখেন। আবার এর চারপাশে হাই কমিশনের চারপাশে সেই আওয়ামী লীগ আমলের মতোই লোকজন ঘিরা ধরিছে। দেখেছেন? এটাই হইতেছে কামব্যাক। সেজন্য তো দেখছেন জুলাই যোদ্ধাদের উলঙ্গ কইরা পিটায় নেত্রকোনায়, জুলাই স্তম্ভে আগুন দেয়। এইবার আসেন দেখি এই 8 দিন কি আসলে জামাতে প্রতিষ্ঠান, ইসলামী ব্যাংক কি আসলে জামাতে প্রতিষ্ঠান? জামাতে ইসলামী সরাসরি মালিকানায় না থাকলেও জামাত প্রভাবিত প্রতিষ্ঠান তো বটেই, এটা তো কেউ অস্বীকার করে না। আর এটাই হইতেছে ওদের বিপদ। প্রথমত এই প্রতিষ্ঠানগুলো অন্য প্রতিষ্ঠানের চাইতে ভালো ফাংশন করে, সেবা দেয় মূলত নিম্নবিত্ত এবং দরিদ্রদের, মানসম্পন্ন সেবা দেয় কম পয়সায়। প্রতিষ্ঠানগুলোতে ইসলামপন্থীদের চাকরি বাকরি হয়। বাংলাদেশে তো অনেক প্রতিষ্ঠানে দাঁড়িয়ে থাকলে চাকরি হয় না, এটা তো সত্য কথা। আর সবচেয়ে বড় কথা, এটা অল্টারনেট গভর্নেন্সের চিত্র তারা উপস্থাপন করতে পারতেছে। আর্থিক প্রতিষ্ঠান আমরা চালাইলে এরকম হইতো, তারা দেখাইতে পারে। স্বাস্থ্য ব্যবস্থা আমরা চালাইলে এরকম হইতো, তারা দেখাইতে পারে। এর একটা প্রশ্ন করি, বিএনপির কি ব্যবসা নাই? আওয়ামী লীগের ব্যবসা নাই? আছে, হোটেল আছে। আব্দুল আল মিন্টুর ন্যাশনাল ব্যাংক আছে না? সালমান রহমানের বেক্সিমকো সাম্রাজ্য আছে না? মিজানুর রহমান সিনার একমি আছে না? আর এই যে আমাদের সমাজ কল্যাণ মন্ত্রী জাহিদ ভাই, ওনার তো ফার্মা আছে, হাসপাতালও আছে। টিপু মুন্সি আওয়ামী লীগের নেতা, আর হাসপাতাল আছে না? এই যে এভার কেয়ার, চান্দ আব্বাসের ঢাকা ব্যাংক আছে না? তাইলে জামাত ঘরানা প্রতিষ্ঠানে বারবার হাত পড়ে কেন? ইসলামী ব্যাংক দখল হয় কেন? 8 দিনের লাইসেন্স বাতিল হয় কেন? একটার পর একটা প্রতিষ্ঠান টার্গেট হয় কেন? কারণ সব ব্যবসা সমান না। মিন্টুর ব্যাংক, চান্দ আব্বাসের ব্যাংক, লীগের নেতাদের হাসপাতাল, এই প্রতিষ্ঠানগুলো কি করে? টাকা বানায়, মালিকের পকেটে ভরে। এটা হইল ভাড়াখোর পুঁজি, ইংরেজিতে বলে রেন্ট সিকিং ক্যাপিটাল। ক্ষমতার কাছে থেকে সুবিধা নেয়, লোন নেয়, ফেরত দেয় না, টাকা বানায়, ব্যাস, এর বেশি কিছু না। রেন্ট সিকিং এর সবচেয়ে সোজা মানে হইতেছে পরিশ্রম করে সম্পদ বানানো না, এরা বরং ক্ষমতার কাছে থেকে সুবিধা বাগায় টাকা কামায়। এটা উদাহরণ দিলে পরিষ্কার হবে। ধরেন 2 জন লোক, প্রথম জন একটা কারখানা দিল, জিনিস বানায়, বেচে, মানুষের কাজে লাগে, লাভ করে, এটা একটা হালাল রোজগারের মতো কিছু একটা তৈরি করলো, সমাজের নতুন মূল্য যুক্ত হইল। দ্বিতীয় জন কিছুই বানায় না, সে শুধু ক্ষমতার সাথে খাতির করে, ব্যাংক থেকে 1000 কোটি টাকা লোন নেয়, ফেরত দেয় না, সরকারি কাজ পায় কম্পিটিশন ছাড়াই, বিদ্যুৎ কেন্দ্র বসায় আর ক্যাপাসিটি চার্জ নেয়, বিদ্যুৎ না দিয়েও টাকা পায়। এই লোক নতুন কিছু বানায় না, সে শুধু বিদ্যমান সম্পদ থেকে নিজের ভাগটা বাগায় নেয় ক্ষমতার জোরে। এই দ্বিতীয় ধরনটাই হইতেছে রেন্ট সিকিং, বাংলায় বললে ভাড়াখোর পুঁজি, বা আরো সোজা বাংলায় বললে সুবিধাভোগী লুটেরা ব্যবসা। এই প্রতিষ্ঠানগুলো একটা জিনিস কোনোদিন করে না, এরা দেখায় না যে আমরা চালাইলে দেশটা কেমন হইতো। এরা কোনো বিকল্প আঁকে না, শুধু লুটে। এখন উল্টা দিকটা দেখেন, 8 দিন গরিব মানুষের মানসম্পন্ন সেবা দেয়। ইসলামী ব্যাংক নিম্নবিত্তের কাছে পৌঁছায়। এই প্রতিষ্ঠানগুলোতে দাঁড়িয়েওয়ালা লোকের চাকরি হয়, যেটা বাংলাদেশের অনেক জায়গায় হয় না। দাঁড়িয়ে দেখলে দরজা বন্ধ, আর এরা ভালো ফাংশন করে।
এটা অনেকে মানে। এই দুইটার মধ্যে আকাশ পাতাল ফারাক, আর এই ফারাকটাই হইল আসল গল্প। কি গল্প? জামাত ঘরানা প্রতিষ্ঠান যখন গরিবের ভালো সেবা দেয়, ভালো চলে, তখন সেটার নিছক ব্যবসা থাকে না, সেটা একটা প্রস্তাব হয়ে দাঁড়ায়। প্রস্তাবটা কি? আর্থিক প্রতিষ্ঠান আমরা চালাইলে এমন হইতো, স্বাস্থ্য ব্যবস্থা আমরা চালাইলে এমন হইতো, সরকার আমরা চালাইলে এমন হইতো। বুঝতে পারতেছেন? এটা একটা বিকল্প শাসনের ছবি দেয়। ক্ষমতায় যাওয়ার আগেই প্রমাণ হাতে নিয়ে দাঁড়ায় আছে, দেখো আমরা পারি। আর এইটাই শাসকের জন্য সবচেয়ে বড় বিপদ। কারণ একজন শাসকের সবচেয়ে গভীর দাবিটা কি? আমি ছাড়া কেউ এই দেশটা চালাইতে পারবে না, বিকল্প নাই, তাই না? সবসময় হাসিনাও তাই, তারেক রহমানও তাই। এই প্রতিষ্ঠানগুলো ঠিক এই দাবিটার গায়ে হাত দেয়, জলজ্যান্ত প্রমাণ হয় বলে। বিকল্প আছে, লুটেরা ব্যাংক সহ্য করা যায়, কিন্তু একটা কাজ করা বিকল্প সহ্য করা যায় না। ইটালিয়া চিন্তক আন্তোনিও গ্রামসি একটা কথা বলছিলেন, রাষ্ট্র মানে খালি সরকার, পুলিশ, আদালত না। রাষ্ট্র মানে এইগুলোর সাথে আরেকটা জিনিস, সিভিল সোসাইটি, স্কুল, হাসপাতাল, ব্যাংক, সংগঠন, মসজিদ, মাদ্রাসা। ক্ষমতার টিকা থাকে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে দিয়ে, মানুষের সম্মতি তৈরি করে এরা। গ্রামসি বলতেন, যদি কেউ ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে চায়, তাইলে তাকে একটা সিভিল প্রতিষ্ঠানগুলোর ভিতরে একটা পাল্টা শক্তি বানাইতে হবে। উনি নাম দিছিলেন কাউন্টার হেজিমনি, পাল্টা আধিপত্য। জামাত ঘরানা প্রতিষ্ঠানগুলো এইটা করতেছে, জানায় অথবা অজানায়, জেনে করুক আর না জেনে করুক। এরা একটা পাল্টা সিভিল সোসাইটি বানাইছে, রাষ্ট্রের অনুমতি ছাড়াই। এরা নিজের বৈধতা উৎপাদন করে, নিজের জনভিত্তি বানায়। এখন বুঝেন, শাসকের কাছে টিপু মুন্সির এভার কেয়ার কেন কোনো হুমকি না? সামিটের বিদ্যুৎ কেন্দ্র কেন কোনো হুমকি না? কেন সামিট টাকা পায়? আদানির বিদ্যুৎ কেন্দ্র কেন কোনো হুমকি না? সালমান রহমানের বেক্সিমকো কেন কোনো হুমকি না? ওইটা পাল্টা আধিপত্য বানায় না, কিন্তু আদিন ইসলামী ব্যাংক এরা বানায়। এরা এই কারণেই টার্গেট, কারণ এই প্রতিষ্ঠানগুলো একটা কাজ করে, ক্ষমতায় যাওয়ার আগেই দেখায় দেয় ক্ষমতায় গেলে কি করবে। এটারে বলা যায় একটা পূর্বাভাস, ভবিষ্যতের একটা ছোট্ট নমুনা, আজকে হাতে নাতে দেখানো। রাষ্ট্রের ভেতরেই যেন একটা ছোট বিকল্প রাষ্ট্রের বীজ। শাসক এইটাকে দেখে অস্তিত্বের প্রতি হুমকি হিসাবে, কারণ এটা সব কথা না, এটা প্রমাণ। প্রমাণের বিরুদ্ধে তর্ক তো চলে না। তাহলে তারা এগুলো ভাঙবে কিভাবে? শাসক যদি এই প্রতিষ্ঠানগুলো আদর্শ দিয়ে হারাইতে না পারে, কারণ সেবা ভালো, মানুষ পছন্দ করে, তাইলে হারাবে কিভাবে? আইন দিয়া, প্রশাসন দিয়া, লাইসেন্স বাতিল করিয়া, বোর্ড দখল করিয়া, অনিয়ম পাওয়া গেছে বলে তদন্ত বসাও, বাংলাদেশ ব্যাংক দিয়ে বোর্ড ভেঙে দাও, স্বাস্থ্য অধিদপ্তরকে দিয়ে লাইসেন্স বাতিল করো। কিন্তু আসল লক্ষ্য কি? প্রতিষ্ঠান না, আসল লক্ষ্য প্রতিষ্ঠানটা যে বিকল্প শাসনের ছবি আঁকতেছিল, সেই ছবিটা মুছে দেওয়া। আসল কাজ ওই দেখায় দেওয়ার ক্ষমতাটা নিভায় দেওয়া, যাতে কেউ আর কোনোদিন বলতে না পারে ওদের হাতে দিলে তো ভালো হইতো, ভালো চলতো, দেশটা ভালো চলতো। এইটারে দুনিয়ায় বলে লফেয়ার, ওয়ারফেয়ারের মতো। আইনকে অস্ত্র বানানো, সরাসরি নিষিদ্ধ করে না, গুলি করে না, বৈধতার মুখোশ পরে আইন প্রশাসন দিয়া প্রতিপক্ষকে নিঃশেষ করে দেয়। রাশিয়ার পুতিন এই যে খোদেরকোভস্কির তেল কোম্পানি কর মামলায় ফেলায় দেউলিয়া করে দিছিল, নাই করে দিছে। তুরস্কের দোকানও গুলেন ঘরানার ব্যাংক, হাসপাতাল, স্কুল হাজারে হাজারে বাজেয়াপ্ত করছে। ইন্ডিয়াতে অ্যামনেস্টির অ্যাকাউন্ট জব্দ করিয়া তারাই দিচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে। একই খেলা। আর বাংলাদেশেও সে একই খেলা চলতেছে। জামাত ঘরানা প্রতিষ্ঠানের বিপদটা তাদের টাকায় না, বিপদটা তাদের বৈধতায়। এরা রাষ্ট্রের পাশে দাঁড়ায় একটা পাল্টা শাসনের জলজ্যান্ত প্রমাণ দেখায়। আর ঠিক এই কারণে এদের ভাঙা হয়। ভাঙা হয় বাজারে না, ভাঙা হয় আইন আর প্রশাসনের অস্ত্রে। লীগের লুটেরা ব্যাংক টিকা থাকে, কারণ ওইটা কোনো বিকল্পের ছবি দেয় না। আর আদিন ইসলামী ব্যাংক এরা ছবি দেয়, আর যে ছবি দেয় সেই ছবিটাই মুছতে হয়। এটা মাথায় রাখলে, আর এটা প্রত্যেকটা লাইসেন্স বাতিল, প্রত্যেকটা বোর্ড দখল, ব্যাংক দখল, এটার মানে বুঝতে পারবেন। প্রশ্নটা এটা না যে অনিয়ম হয়েছে কিনা, প্রশ্নটা সবসময় এইটাই যে প্রতিষ্ঠানকে একটা বিকল্পের স্বপ্ন দেখায় কিনা। দেখালে শেষ। বহুত হেদম দেখাইছেন। হ্যাঁ, আসেন দেখাই। এই বাচ্চা মেয়েটা 250 টাকায় ডায়ালাইসিস পাইতো, সেটা বন্ধ করে দিচ্ছেন। আমাদের দরিদ্র একটা ফান্ড আছে 250 টাকা, সেই 250 টাকায় ডায়ালাইসিস পাচ্ছে। দেখেছেন, বহুত হ্যাডম আপনাদের। এরকম 15,000 ডায়ালাইসিস রোগী চিকিৎসা পাইতেছিল এই 8 দিনে। আসিলেন হ্যাডমালা। বাংলাদেশের সবচেয়ে এফিসিয়েন্ট অ্যাম্বুলেন্স সেবা বন্ধ করে দিচ্ছেন। দেখেন 80 টাকার ভিতরে, ঢাকার ভিতরে আমার আর আগেও একটা বেবি এখানে হয়েছে, আমি এখানে ভালো সেবা পাচ্ছি। এখন ঢাকার ভেতরে মাত্র 380 টাকায় মিলছে দ্রুততম মানবিক সেবা। দেখেছেন, আপনাদের প্রচুর অ্যাডম। ঢাকা শহরের দরিদ্র আর নিম্নবিত্তের মানসম্পন্ন হাসপাতাল বন্ধ করে দিচ্ছেন। দেখেন কি বলে ওরা। আগামীতে আমি কোথায় যাব? আমার তো এত টাকা নাই ভাই, আমার প্রতিদিন লক্ষ লক্ষ টাকা ইনকাম নাই, আমি কোটিপতির সন্তান না, আমি কোথায় যাব আমার বাচ্চাকে নিয়ে? দেখেছেন, আর একটা দেখেন কি বলে। দেখেছেন, হ্যাঁ আপনারা জিতছেন, এখন আপনারা জিতছেন, যান, আপনারা ফার্স্ট হয়েছেন। বহুত হ্যাডম আপনাদের,
ক্ষমতায় থাকলে নিজেদেরকে অনেক হ্যাডোমালাই মনে হয়, হাসিনাও মনে করতো, সোহরাওয়ার্দীর বডিগার্ড নিজেও মনে করতো এই হাসপাতাল অন্যায়ভাবে বন্ধ করাটা বিএনপির অন্ধকার ইতিহাসের সাথে যুক্ত হয়ে থাকবে। এই কাম কইরা কত মজলুমের অভিশাপ বদদোয়া কামাইছেন তার ইয়ত্তা নাই। হ্যাডোমের হিসাব বাদ দেন, শুধু একটা মুখ মনে রাখেন, ওই বাচ্চা মেয়েটার মুখ। তাই 2 বার যার শরীরের রক্ত মেশিনে শোধন হইত 250 টাকায় মাত্র। আজকে যার সামনে শুধুই অন্ধকার, তার মা কাকে বলবে যে আমার মেয়েটারে বাঁচান? কোন অফিসের দরজায় গিয়ে বলবে? পোস্ট অপারেটিভ ওয়ার্ডে যে রোগীটা সবে অপারেশনের পর চোখ খুলছিল, তার এখন কোথায় নেওয়া হবে? আইসিইউ যে মানুষটা একটা শ্বাসের জন্য লড়তেছিল, তারপরে সে শ্বাসটার দাম কে দেবে? এরা কেউ জামাত করে না, এরা কেউ বিএনপিও করে না, এরা শুধু গরিব। এদের একমাত্র অপরাধ এরা গরিব হইয়া বাঁচতে চাইছিল। আর আপনারা বৃহস্পতিবার বিকালে ছুটির ঘন্টা বাজার আগেই একটা কাগজে সই কইরা তাদের সেই বাঁচার অধিকারটা কাইরা নিলেন। আপনারা ভাবতেছেন প্রতিষ্ঠান বন্ধ করছেন, জামাত সাইজ করছেন, বিকল্পের ছবি মুছছেন। না, আপনারা একটা মেশিন বন্ধ করেন নাই, আপনারা একটা মানুষের নিঃশ্বাস বন্ধ করছেন, আপনারা একটা ভবনে তালা দেন নাই, আপনারা হাজারটা পরিবারের শেষ ভরসার দরজায় তালা দিয়ে দিয়েছেন। ইতিহাস সব মনে রাখে। হাসিনা ভুলে গেছিল যে রক্তের হিসাব একদিন দিতে হয়, আপনারা ভুলে যেতেছেন। কিন্তু যেই মা আজকের রাতে তার সন্তানের জন্য কাঁদতেছে, যে রোগী আজকের রাতে বিনা চিকিৎসায় ছটফট করতেছে, তাদের চোখের পানি আসমানে গিয়া পৌঁছাইবে। আর মজলুমের সেই চোখের পানির সামনে দুনিয়ার কোনো হ্যাডম, দুনিয়ার কোনো ক্ষমতা, কোনো ডিজিএফ এর প্রেসক্রিপশন টিকে না। আপনারা ভাবছেন আপনারা জিতছেন, আসলে আপনারা শুধু একটা জিনিস কামাইছেন, অভিশাপ, মানুষের অভিশাপ, মজলুমের অভিশাপ। মজলুমের অভিশাপ কামানো মানুষ কোনোদিন জিতে না। আপনার একটা দুর্বল সরকার, দুর্বল সরকার ছায়া দেখে ভয় পান। সরকারের বাঁচায় মানুষের ভালোবাসা, মানুষের সমর্থন, সেটাও হারাইতেছেন। নিজে চেষ্টা করে হারাইতেছেন, নিজের হাতে হারাইতেছেন। আপনাদের পতন যে কি ভয়ঙ্কর হবে আপনারা কল্পনাও করতে পারতেছেন না। সেই দিন আপনারা বুঝবেন আপনারা কি জেতা জিতছিলেন। আজকে ইনকিলাব জিন্দাবাদ।